সকালে এসেছি আমরা গায়েবী জানাজা দিব আমাদের শহীদ ভাইদেরকে, যে যারা শহীদ হয়েছে এদেরকে গায়েবী জানাজা দিব আমরা বাইতুল মোকাররম। আমাদেরকে সে জানাজা করতে দেয়নি, আমরা সেই জানাজাতে অংশগ্রহণ করতে পারি নাই। পল্টন মোড় থেকে পুলিশে আমাদেরকে আক্রমণ করাতে আমরা সেই জানাজা করতে পারি নাই। আমরা জানাজা করেছি আল-রাজি কনফারেন্সের সামনে বিপিন নূর ভাই সহ এবং বিভিন্ন দলের সংগঠনের কর্মীদেরকে নিয়ে এবং ছাত্র জনতাকে নিয়ে আমরা গায়েবী জানাজা করেছি। এর গায়েবী জানাজার মাধ্যমেই আমাদেরকে পুলিশ আক্রমণ করেছে। শুক্রবারে পল্টনে অনেক মারামারি গোলাগুলি হয়েছে এবং ডাইরেক্ট বুলেট পেয়েছি আমরা ইন্ডিয়া থেকে যে এনেছে ওই পুলিশের হাতে আমরা রাইফেল দেখেছি, তাদের রাইফেলের ডাটা ছিল হলুদ এবং বাংলাদেশের রাইফেল যেগুলো ছিল ওগুলো ছিল কালো। তো এর বোঝা বাকি নাই যে ইন্ডিয়া থেকে যে এনে আমাদেরকে গুলি করে মারানো হচ্ছে এবং আমাদেরকে আহত করা হচ্ছে। আমার সামনেই পল্টন থানা এবং আল-রাজি কনফারেন্সের অপর পাশে একটা ছেলেকে গুলি করা হয়েছে, মাথার এদিক দিয়ে ঢুকে এদিক থেকে বের হয়ে গেছে মজকস। আমি অপর পাশে গলিতে দাঁড়ানো শুধু চোখে দেখেছি, তাকে আমি আনতে পারি না। এতগুলো পোস্ট ছিল, এত টিয়ার গ্যাস ছিল, মানে চোখ মেলতেই পারি নাই। আমি আপনার টিয়ার গ্যাস করে আগুন দিয়ে সেক দিয়ে ওই ভাইকে আরেকটা রিক্সায় উঠে দিয়ে ওনাকে মেডিকেলে নেওয়ার জন্য সহযোগিতা করেছি। ওই ভাই হয়তো আর বেঁচে নাই, ওইখানেই মারা গিয়েছিল রিক্সাতে। এরপর আপনার অনেকগুলো ভাইগুলো বিদ্যুৎ ছিল, আপনার রাবার বুলেট, অনেকে এইখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে এদের গুলি। এরপর আপনার যারা শহীদ হয়েছে আমার সাথে আমার সহযোদ্ধারা ছিল, এরাও অনেক আহত হয়েছে। আর আপনার আমি আপনার যে শহীদ মিনারে আমাদের ছাত্র জনতা যারা ডাক দিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই আসার জন্য আমরা ওইখানে অংশগ্রহণ করেছি। ওইখানে অংশগ্রহণ করে আমরা পতাকা উড়িয়েছিলাম। আমি খালি গায়ে আপনার একটাই পতাকা আছে, এখন আপনি গিয়ে দেখবেন শহীদ মিনারে ওই একটাই পতাকা আছে, ভেদে দিয়ে আসছি। আমি 4 ঘন্টা পতাকাটা উড়িয়ে ভেদে দিয়ে আসছি, কারণ আমাদের বিশ্বাস মনে জোর আছে। আপনি যেদিন পতাকাটা উড়িয়েছেন ওই দিন কয় তারিখ ছিল? শনিবার 2 তারিখ ছিল সেদিন। ওদিন কি সরকার কত % পতন হয়েছিল? তখন আমরা একটা ভিডিও, যেটা সত্য কথা, আমি একটা ভিডিও দেখেছি বিপিন নূর ভাইয়ের একটা ভিডিও দেখেছি যে 90% সরকারের পতন হয়ে গিয়েছে, আর 10% ধাক্কা দিতে হবে। আপনারা মাঠে থাকেন জনগণকে নিয়ে, সেই বার্তা পেয়ে মনে একটা জোর হয়েছে যে আসলেই সরকারের পতন হয়ে গেছে, আমাদের সেই স্বপ্ন আর মিথ্যা না। সরকার বলেছিল যে গণভবনের গেট খোলা আছে, তোমাদের কোন কোন দাবি আছে আসো, ওই দিনের কথা বলছেন? হ্যাঁ, সরকার যেদিন বলেছে সেদিনে, কিন্তু আমরা যে গেট খোলা আছে সরকার তো আগে বলে নাই। যদি আগে বলতো তাহলে আমাদের এই যে এতগুলো ভাই মারা গিয়েছে, শহীদ হয়েছে, হত্যা হয়েছে এবং আহত হয়েছে, এদের দায়ভার কে নিবে? সরকার তো এরকমও কিছু বলে নাই যারা শহীদ হয়েছে আহত হয়েছে এদের দায়ভার আমি নিব, সেই এরকম কিছু বলে নাই। সেই ক্ষমতা থাকার জন্য সেই ছাত্রদেরকে ব্যবহার করতে চেয়েছে, তোমাদের জন্য আমার দরজা খোলা আছে। এই কথাটা আগে বললে তো এত কিছু হতো না, আমাদের আন্দোলন হতো না, আমাদের সংগ্রামে নামতে হতো না। সে ভোট চুরি করেছে, জনগণের অর্থ চুরি করেছে, দেশের টাকা পাচার করেছে, তার ছেলেকে দিয়ে সে এই দেশের জনগণের বুকে গুলি করেছে। তার কথা আমরা কেন শুনতে যাব? আপনি যে ত্যাগের বিনিময় মানে এই যে একটা বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, আচ্ছা আপনি যে ওই পুলিশের সাথে যুদ্ধ করলেন, আপনার কি বন্দুকের নল দেখে একবারও আপনার ভিতরে হাতবিট বা কোনো ভয় আতঙ্ক কোনোটাই হয় নাই নাকি? না, আপনার মৃত্যুকে ভয় পান নাই, আপনার বীরের মতো কাজ করছেন। আমরা ভয় পাবো কেন? আমরা তো সংগ্রামী, আমরা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করব, সেই উপলক্ষে আমরা রাজনীতিতে নেমেছি, রাজপথে নেমেছি নিজেকে শহীদ করার জন্য। কোনো অত্যাচারী এবং কোনো কাপুরুষ এবং কোনো ধ্বংসশীল বাহিনীদেরকে ভয় পাওয়ার জন্য না। তার বন্দুকের নল ধরেছে একদিকে, আরেকদিকে আমরা নেমেছি, তাদের বন্দুকের নলকে আমরা কেন ভয় পাবো? সেই বন্দুকের নল আমাদেরকে পরাজয় করতে পারে নাই। আমাদের মনের বল এবং শক্তি এবং আত্মবিশ্বাস আমাদেরকে জয় করেছে। আমরা সেই জয় নিয়ে নেমেছি মাঠে এবং সফল হয়েছি। তাদের বন্দুকের নল হোক, হেলিকপ্টার থেকে গুলি হোক, বোমা হোক এবং ট্যাঙ্ক নিয়ে গুলি হোক, আমরা এগুলোকে কিছু ভয় পাই নাই। ইনশাল্লাহ আর সামনে তো ভয় পাবো না, যে কোনো বাকশালী আসুক। হ্যাঁ, আপনি যে মানে এই যে ত্যাগের বিনিময়ে মানে একটা বাক স্বাধীনতা পেয়েছেন, স্বৈরাচার সরকারের হাত থেকে আপনি মুক্তি পেয়েছেন, মানে এখন কি আপনি ওই তালিকায় থাকতে চান? মানে শহীদের তালিকায় যারা থাকবে, আপনি কি বীরের তালিকায় থাকতে চান? আমি শহীদের তালিকায় থাকবো না কেন? থাকবো, হ্যাঁ। যারা মারা গিয়েছেন এই আন্দোলনে তাদেরকে আমরা ভালোবাসি মন থেকে এবং মন থেকে চেয়েছি, তাদেরকে আমরা এখনও স্মরণ করি। তারা আমাদের জন্য মারা গিয়েছেন এবং এই দেশের শান্তির জন্য মারা গিয়েছেন।
এবং সেই তালিকায় আমি নিজেকে রাখবো কেন? আমি একজন যোদ্ধা। আমি 2024 সালের রাজাকার হয়ে যুদ্ধ করেছি। আমি সেই 2024 সালের যোদ্ধা। আমি নিজেকে রাখবো আমার সুস্থানে, যেখানে আমাদের দুর্নীতি হবে না, যেখানে আমাদের অর্থ পাচার হবে না, যেখানে আমাদের দেশের মানুষ শান্তি পাবে, সর্বনিম্ন রেট নিয়ে পণ্য কিনতে পারবে, যেই দেশে শান্তি থাকবে। আমি রাখতে চাই আমাকে সেই তালিকায়। আমি এমন তালিকায় রাখবো না যেই তালিকায় আমি নিজের নাম ইউজ করে, নিজেকে বিক্রি করে, নিজের সংগ্রামকে বিক্রি করে টাকা কামাবো। আমি এমন কোনো তালিকা রাখতে চাই না। ইনশাআল্লাহ আমার মা বাবার দোয়ায় এবং আমার নেতাকর্মীদের দোয়ায় আমি এরকম কাজে যুক্ত হব না। আচ্ছা, আপনি তো এখন একজন বীর, মানে আপনি যে দেশের জন্য যুদ্ধ করছেন পুলিশের বন্দুকের সামনে, কথায় আছে যে মরলে শহীদ, বাঁচলে গাজী, তাহলে আপনি বীরের তালিকায়, আমি আশা করবো মিডিয়া হয় যে আপনি বীরের তালিকায় থাকেন। মানে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনার যে অবস্থানে দেখছি আর যেভাবে মানে বলছেন যে পিছনে ফেরার আর সময় না, সামনের দিকে এগিয়ে যাব, কিন্তু আমি মিডিয়া হয়ে আমি চিন্তা করছিলাম ছেলেটা কি বেঁচে আছে না মরে গেছে। এটা আমি বাসায় গিয়ে, আমি একজন সাংবাদিক হয়ে আপনার জন্য আমি চিন্তা করছিলাম, আপনার যুদ্ধ দেখে আপনার। অবশ্যই আপনাকে ধন্যবাদ চিন্তা করার জন্য, কারণ অবশ্যই আমরা যেহেতু মাঠে ছিলাম আপনাদের চিন্তা হওয়ার কথাই, কারণ আপনারা মিডিয়া আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং আমার পক্ষ থেকে সমস্ত মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনার নামটা বলেন এবং আপনার সংগঠনের নাম বলেন। হ্যাঁ, আমার সংগঠন হলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আমি পল্টন থানা সংগঠনে ইউনিটে আছি, ঢাকা মহানগর আয়াদিন পল্টন থানায়, এবং আমার সংগঠনের নাম হলো ছাত্র অধিকার পরিষদ। আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হয়ে কাজ করি, পল্টন থানার সাংগঠনিক সম্পাদক। আমার নাম আরবি আহমেদ শাওন। স্টাডিংয়ে আছেন, পড়াশোনা করতেছেন? হ্যাঁ, আমি স্টাডিংয়ে এখন নেই। আমি আপাতত আন্দোলন হওয়ার আগে থেকে আমার একটা মামলা হয়েছিল, ওই মামলার জন্য আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আর তাছাড়া আমি রাজনীতি করতাম, আমি আগে থেকে অনেক ছোট থেকে আমি রাজনীতি করতাম। আমার রাজনীতিকে আমার অনেক ভালো লাগে, কেন জানি না, আমি জানি না যে এই দেশের সরকার আমি দেখতাম যখন আমি আমি যখন বুঝে হয়ে উঠতে পেরেছি, তখন আমি স্বৈরাচার সরকারকে দেখেছি। তো আমার মনে হয় না যে আমি রাজনীতির বাইরে যেতে চাই, আমি রাজনীতি করতে চাই, সেই অনুযায়ী আমি অনেক কিছু ত্যাগ করেছি। রাজনীতিতে যুক্ত হয়েছেন, মানে দেশের জন্য কাজ করতেছেন? আমি মূলত রাজনীতিতে অনেক বছর ধরে যুক্ত আছি, কিন্তু কোনো সংগঠনের সাথে হয়ে কাজ করতে পারি নাই। এটা হলো আমার ব্যর্থতা ছিল না, কিন্তু আমি চাচ্ছি না তখন আমি কোনো সংগঠনে হয়ে কাজ করবো। আমি নিজ থেকে মন থেকে ভালোবাসি, ওই হিসাবে আমি নিজ থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে কাজ করতাম। আল্লাহর রহমতে এখন আমি আমার নূর ভাইকে অনেক ভালো লাগতো, নূর ভাইয়ের সেই ভালোবাসা পেয়ে, সেই বক্তব্যকে ভালোবেসে, তার দলকে ভালোবাসে, সেই ছাত্র সংগ্রামী 2018 সালের কোটা সংগ্রামী ভাইকে ভালোবেসে আমি ওনার ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছি। আমি ছাত্র রাজনীতি করি এবং আমার সে মনোবল ধরে রেখে আমি যে আশা নিয়ে নেমেছি, আমি রাজনীতি করব এবং এই দেশের সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাবো। আমাকে যে কিছু প্রয়োজন হওয়ার দরকার, আমি যেই কোনো ত্যাগ স্বীকার হওয়ার দরকার, আমি সেই ত্যাগ স্বীকার করব। আমি সে ত্যাগ স্বীকার করেছি। আমি আমার বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি এবং জায়গা স্থান ছেড়েছি। জি, ত্যাগ স্বীকার করে মানে সফলতা হয়েছেন? হ্যাঁ, অবশ্যই ত্যাগ স্বীকারের পরে সফলতা হয়েছে। হ্যাঁ, জীবনে প্রথম আমি ত্যাগ স্বীকার করে আমরা সফলতা হয়েছি, কারণ যেটা চেয়েছি সেটা হয়েছি। যখন আমরা আপনার দাবিতে ছিলাম, আন্দোলনে ছিলাম, তখন আমার রাতে অনেক ঘুম হতো না যে আমি কালকে বাসা থেকে আন্দোলনে বের হব, আমি কি বাসায় ফিরবো না ফিরবো না। কিন্তু এরকম কিছু মনে হতো, তারপর তো আমি আন্দোলনে নামতাম। স্বপ্নে দেখতাম শেখ হাসিনা পালাইছে। এই কথাটা যখন স্বপ্নে দেখতাম ঘুম ভেঙে যেত, আর ঘুমাইতে পারতাম না। কখন বাসা থেকে বের হবো, আন্দোলনে যোগ দেবো, কখন আমার ছাত্র ভাই এবং আমরা ছাত্ররা কখন আমরা সে আন্দোলনে যাব, আন্দোলনে গিয়ে সে আন্দোলন করবো, এই সরকারকে কখন নামাবো, শুধু ওটাই মাথায় ছিল, আর কিছু ছিল না। ধন্যবাদ নেতা, সাংবাদিক জগৎ, ধন্যবাদ।